মায়ের বুকের পাথর বুঝি খানিক হালকা হলো। স্থানীয় সংবাদের খবরের জেরেই শিকলবন্দি মত্ত পাগলের জীবনটা হয়তো এবার অন্য খাতে বইবে। পরিবার চাইলে হোমে রেখে উপযুক্ত চিকিৎসাও করা হবে। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সে প্রস্তাবও দেওয়া হলো বাবা মাকে। আপাতত রেশন, পোশাক, শীতবস্ত্র, কম্বল তুলে দেওয়া হলো প্রশাসনের তরফে। শিকলবন্দি পাগল ছেলেকে সুস্থ করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জটা যেন প্রশাসনের বিভিন্ন স্তরগুলি মাথা পেতে নিয়েছে। দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস, জয়েন্ট বিডিও শিশির মাহালি, রাজনগর গ্রাম পঞ্চায়েতের সচিব মহাদেব প্রধান, উপপ্রধান চিন্ময় চক্রবর্তী সহ ব্লকের খাদ্য দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলা চলে আড় হয়ে পড়েছেন এই পাগল ছেলেকে সুস্থ করে মায়ের কোলে ফিরিয়ে দিতে। কি সেই ঘটনা যার জেরে দাসপুর থানার সুরতপুরের এই বাড়িতে আজ ছুটে এসেছে প্রশাসনের বিভিন্ন স্তর? চলুন দেখে নেই আরেকবার। এই কনকনে শীতে আপনি আমি যখন লেপের তলাতেও কাঁপছি, তখন সুরতপুরের মুরারি নগ্ন গায়ে বাড়ির পিছনে খোলা পরিত্যক্ত জায়গায় শিকলবন্দি হয়ে ঠক ঠক করে কাঁপছে। জীবনে তার ৪১টি বসন্ত পেরিয়ে গেছে। পাগল দশা ২২ বছরের, মত্ত পাগল হয়ে শিকলবন্দি জীবনের বয়স ১২ বছর। অত্যন্ত নিম্নবিত্ত কৃষক পরিবারের সন্তান মুরারি মোহন সাউ। পড়াশুনো বেশি দূর এগোয়নি। তামার কাজ করতে করতে বাবার সাথে চাষের কাজেও হাত লাগাতেন তিনি। স্বাভাবিক জীবন চলতে চলতেই ১৭ বছর বয়স থেকে পাগলামি শুরু হয় মুরারির। প্রথম দিকে চিকিৎসা করিয়ে এই ভালো, আবার পাগলামি শুরু। এমন অবস্থা থেকে যদি মুক্তি পাওয়া যায় তাই ২২ বছর বয়সে বিয়ে দেওয়া হয়। বছরখানেক পরেই সন্তান গর্ভে নিয়ে বউ বাপের বাড়ি চলে গেলে মুরারির মত্ত পাগল অবস্থা শুরু হয়। স্ত্রী আর ফেরেনি। মুরারির একমাত্র সন্তানটিও রোগে ভুগে মারা গেছে। এদিকে মত্ত মুরারি স্ত্রীকে কাছে না পেয়ে নিজের গায়ে নিজেই অ্যাসিড ঢেলে নিজেকে পুড়িয়ে ফেলে। মাকে বঁটির কোপ দেয়, পিটিয়ে মারে ছাগল গরুকে। সবাই ভয় পেয়ে নিদান দেয় শিকলবন্দি রাখতে হবে মুরারিকে, না হলে গরু ছাগলের মতো মানুষকেও মেরে ফেলবেও। ভয়ে মুরারির বাবা মা গৌরচন্দ্র ও মঞ্জরী দেবী ছেলেকে সেই লোহার শিকলে বন্দি করলেন। আজও সেই শিকল খোলা হয়নি। চিকিৎসাও তাই সেভাবে আর হয়নি। এমন মত্ত অবস্থায় থাকে বাবা মা দাদা, কেউ কাছে যেতে পর্যন্ত পারেন না। কাছে গেলে ঢিল ছুঁড়ে মারে। অশ্রাব্য গালিগালাজ তো আছেই। তাই ছেলের কাছে লাঠির ডগায় ভাত মুড়ি জল সব পৌঁছে দেন মা। শিকলের গণ্ডির মধ্যেই পশুর মতো জীবন মুরারির। খাবার মেঝেতে ঢেলেই খান, আবার সেখানেই পায়খানা পেচ্ছাব করেন। অ্যাসিড দগ্ধ খালি গা, বেশিরভাগ সময় নগ্ন থাকে। একটা চটের থলি সর্বক্ষণের সঙ্গী। শীত পেলে নগ্ন শরীর ওই থলের মধ্যেই ঢুকিয়ে বসে থাকেন। মলত্যাগ করে হাতে করে এখানে ওখানে ছুঁড়ে দেওয়ার কারণে বিকট গন্ধে কাছে যাওয়াও যায় না। রেশন পেতেন না মুরারি, চিকিৎসাও করানো হয়নি সেভাবে। এদিকে গৌরবাবুর বয়স ৭০ পেরিয়েছে, মা ৭০-এর কোটায়। নিজেদের বয়সের কারণেই তারা চাইছিলেন তাদের ভালো মন্দ কিছু হবার আগে ছেলেটাকে ভালো কোথাও গচ্ছিত করতে বা সুস্থ ছেলেকে ফিরে পেতে। স্থানীয় সংবাদ সে খবর তুলে ধরতেই হাত বাড়িয়ে দিল প্রশাসনের বিভিন্ন স্তর। চিকিৎসা, রেশন, ভাতা সব কিছুই কিভাবে মিলবে মুরারির বাবা মা ও দাদাকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন প্রশাসনের কর্তারা। মায়ের চোখে জল, জল ভরা ঝাপসা চোখে স্থানীয় সংবাদকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। হয়তো স্বপ্ন দেখছেন এই ৭০-এর বৃদ্ধা তার মুরারি আবার আগের মতো সুস্থ জীবনে ফিরে আসবে। হয়তো মায়ের কোলে মাথা রেখে বলবে, মাথাটা একটু হাত বুলিয়ে দাও মা, আমি নিশ্চিন্তে ঘুমোই। ভালো হয়ে মায়ের কোলে ফিরুক সুস্থ মনে মুরারি। পাশে থাকুন প্রশাসন, আর মাঝে থাকুক আমাদের অর্থাৎ টিম স্থানীয় সংবাদের পরিতৃপ্তি। কান্নার জীবন চলছে। বিডিও অফিস থেকে, গ্রাম পঞ্চায়েত অফিস থেকে সমস্ত দপ্তরের আধিকারিকরা এলেন। কি কথা হলো, কতটা আশ্বস্ত হলেন, কিছু আশা পাচ্ছেন? আশা পাচ্ছি, অনেক কিছুই সব দিয়ে গেল, কম্বল এবং খাবার এবং যে কোনো কিছু দিবেও বললো।
চিকিৎসার ব্যবস্থাও তো হবে বললো। হ্যাঁ, চিকিৎসার ব্যবস্থাও হবে বললো। এতে এবারে আমার এখন চোখের জল এলেও তবু আমার মন যে আমার খেপা বলেই এরকম সব এসে দিচ্ছে, মনে আমার হাসি হবে কি আমার কষ্টই লাগছে, মানে আনন্দের মধ্যেও কষ্ট লাগে, আনন্দের মধ্যেও কষ্ট লাগছে যে আমার খেপা আশাপক্ষ পাচ্ছেন যে খেপা কিছু একটা হয়তো আবার স্বাভাবিক জীবন হতে পারবে হয়তো। স্বাভাবিক জীবন যদি হয় তবেই ভালো, নাহলে এর দুঃখে কষ্টেই যাবে। আপনাদের উপরেই নির্ভর আছে। বাড়িতে আসুন, বাড়িতে আসুন, সেখানে কি রাখার ব্যবস্থা করবেন আপনারা? কোনো কিন্তু খরচ করা নেই আপনাদের, মানে টোটাল প্রশাসনিক সহযোগিতা। সেই ব্যবস্থাটা আমরা করে দেবো আর কি, মানে চিঠি চাপটি যা করার আমরা করে দেবো আর কি প্রশাসনের পক্ষ থেকে। আপনারা ভাবুন, একবারও ঠিক আছে? চেনটা কি একবারও খুলেছেন? খুলিনি, তবে একবার নিজের ছেলে একবার চেন কেটে গেছিলো, মানে শোলা দিয়ে যখন শোলাটা ভেঙে তখন একবার বেরিয়ে পড়েছে, ভেঙে রাস্তায় গিয়ে একজনকে মেরেছিল। আচ্ছা, ভোটার কার্ড আছে বললেন তাই তো? আপাতত আমরা ব্লকের পক্ষ থেকে ওকে আমরা প্রত্যেক মাসে আপনি 1 মাস 2 মাস অন্তর আপনার একটা অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে? বাড়ির লোক ভোটার কার্ডের জেরক্স দিয়ে আমরা অফিস থেকে আমরা জিআর দেওয়ার ব্যবস্থা করে দেবো, মানে জিআর মানে চাল আর কি, ঠিক আছে? সেইটার ব্যবস্থাটা আমরা করে দিতে পারবো আপাতত। চাল বা কখনো ক্যাশ জিআর, মিনিমাম একটা অ্যামাউন্ট আছে, গভর্নমেন্টের যে রেট আছে সেই অনুযায়ী একটা দেওয়ার ব্যবস্থা আমরা করে দিতে পারবো। কিন্তু আপনার এটা তো পার্মানেন্ট সলিউশন নয় যে আমরা আজকে এলাম, আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ব্লকের পক্ষ থেকে এলাম, এসে আপনাদেরকে কিছু হয়তো ওনার জন্য যে খাবার দাবার বা কিছু শীত বস্ত্র এসব দিয়ে যাচ্ছি, সেটা তো পার্মানেন্ট সলিউশন নয়। এইবার ওনার ট্রিটমেন্ট আপনারা করানোর ব্যবস্থা করেছেন, সেটা হয়তো যদি জানি না কতদূর কী হবে, তবে ওই যেটা বললাম যে হোমে যদি রাখার ব্যবস্থা করা যায়, সেখানটা তো সরকারি সাহায্যে সমস্ত কিছু হয়, সেইটা আপনারা ভাবুন। আচ্ছা, ঠিক আছে? হেলথ ডিপার্টমেন্ট থেকেও এসছেন আর কি, যদি কোনো সহায়তা লাগে তো। যেটা আপনি যেটা বললেন, আমরাও আসার আগে দেখে এসছি যে তার আধার কার্ড নেই বলে রেশনটা পাচ্ছে না, সেটা কি কিছু করা যাবে কি কোনো অন্য কোনো ভাবে? আপাতত মানে আমরা 1 মাসের জন্য চালু করতে পারি, সেটা ওর জন্ম সার্টিফিকেট দিয়ে ডেমো করতে আমরা 1 মাস চালু করতে পারবো, তারপর আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যদি আধার কার্ড থাকে তাহলে হয়ে যাবে এটা। আর আরেকটা জিনিস, এই সপ্তাহে হলো না, আমি বিউজ ম্যাডামের সঙ্গে কথা বলেছিলাম, একজন সাইকিয়াট্রিক ডক্টর প্রত্যেক মাসের প্রথম বুধবার সেটা এই আমাদের হসপিটালে আসেন উনি, সেইটা যদি আপনারা নিয়ে যেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে তার মানবিক পেনশন হয়, একটা গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের মানবিক পেনশন মাসে মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হয়। আর প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলে, সেরকম তো ওনার সার্টিফিকেট নেই বলে মনে হয়, তো সেই সার্টিফিকেটটা বের করার জন্য আমি আজকেই কথা বলেছিলাম, যেহেতু ডাক্তারবাবু আজকে অসুস্থ বলে উনি আসতে পারলেন না, নাহলে ওনাকে আজকে এখানটায় আসার জন্য আমি বলেছিলাম যে ওনাকে নিয়ে এখানটায় আসা হবে। তবে নেক্সট শুক্রবার, নেক্সট মানে কি, আজ তো মঙ্গলবার, বুধবার, পরশু দিন শুক্রবার সেই ডক্টরবাবু একবার বিউজ ম্যাডামকে বলেছেন যে উনি হয়তো বেলা 12টা-1টার দিকে একবার আসার চেষ্টা করবেন, তাহলে আপনার বাড়িতে আসবেন একবার। কিন্তু সার্টিফিকেট দেওয়ার জন্য মেডিকেল বোর্ডের সামনে বসতে হয়, সেইটা কি নিয়ে যাওয়া সম্ভব হবে আপনাদের? না, ওকে নিয়ে যাওয়া সম্ভব হবে না, আমরা এখানে ম্যাডামের সঙ্গে হ্যাঁ ওকে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে ওই শুক্রবার দিন আমি বিউজ ম্যাডামের সঙ্গে কথা বলবো, শুক্রবার দিন ওই ডক্টরবাবু আসেন, আসার পরে দেখা যাক কি বলছেন উনি, সেই মতনই তারপরে ব্যবস্থা হয়। হ্যাঁ, গতকাল আমরা একটা ওই স্থানীয় সংবাদে দেখলাম একটা খবর যে একজনকে ওই দীর্ঘদিন ওই মানে শিকল দিয়ে আর কি ইয়েছে বাধা অবস্থায় ছিল। তো আমরা সেই হিসাবে আজকে আমি আমার জয়েন্ট সাহেবকে পাঠিয়েছিলাম যে কিছু সামান্য কম্বল নিয়ে বা কিছু একটা ত্রিপল নিয়ে বা বিস্কুটের প্যাকেট বা মুড়ি এই জাতীয় কিছু আমরা সামান্য একটা সাহায্য নিয়ে আমরা কিন্তু পাঠিয়েছিলাম। কিন্তু এটা তো একটা স্থায়ী সমাধান নয়। আমরা ওনার যারা পরিবারের যারা সদস্য আছেন ওনাদের সঙ্গে আমরা কিন্তু বললাম, কথাও বলেছি ইতিমধ্যে। ওনারা যদি চান তাহলে আমাদের যে সমস্ত সরকারি হোম আছে, মেন্টাল হোম আছে, আমরা কিন্তু সেই সমস্ত হোমে আমরা পাঠাতে পারি এবং
আরেকটা যেটা হলো সিদ্ধান্ত হলো যে আমাদের মানে ওনার যে এটা প্রতি মাসে একটা জিআর আছে, মানে গভর্নমেন্ট রিলিফ, সেখানে আইদার উনি ওই ক্যাশ জিআরও নিতে পারেন, বা চাল চাল মানে চালও আমরা কিন্তু দিতে পারি। তো মানে ওনার পরিবার বলেছেন যে এই মুহূর্তে ওনারা কিন্তু নেবেন। তো আমি চাইছি যে ওনার পরিবাররা মানে যে সিদ্ধান্ত নেবেন, যে আইদার ওনারা বাড়ি থেকেও যদি চিকিৎসা করাতে চান, আমরা কিন্তু সেটাও আমরা ব্যবস্থা করে দেব। এবং যদি বলেন না যে আমরা ওই মেন্টাল এতে পাঠাবো হসপিটালে, আমরা কিন্তু সে ব্যবস্থাটাও করে দেবো। এইবার এটা সম্পূর্ণ ওই নির্ভর করবে কিন্তু সেটা ওনার পরিবারের উপরে। ওনার পরিবার যেটা চাইবেন সেটা আমরা কিন্তু পুরোপুরি মাত্রায় হেল্প করব। আর এছাড়াও আমরা ও বিভিন্ন সময়, যেমন ধরুন ও পুজোর সময় আমরা কিছু দিই, একটা উৎসবের একটা গ্রান্ট দিই, বা উৎসবে কিছু বস্ত্র বিতরণ করা হয়। আমাদের আজ থেকে ওনার নামটা আমরা কিন্তু নোট করে নিলাম। আমরা সেটাও কিন্তু সময় মতো ওনারকে কিন্তু সাহায্যটা আমরা দেব। এটা আমরা কিন্তু প্রশাসনের থেকে এটা বললাম। ব্যবস্থা হলো, কি কি আশা দিবেন? না, আমরা যেটা দেখতে পেলাম এখানে একজন মানসিক প্রতিবন্ধী রয়েছে। আমরা গতকালই এটা স্থানীয় সংবাদের খবরের জেরেই দেখতে পেলাম। দেখার পরে সঙ্গে সঙ্গে আমরা প্রশাসন ব্যবস্থা নিয়েছি। সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েতও আমাদের সঙ্গে এসেছে, হেলথ দপ্তরও এসেছে। যেটা দেখা গেছে যে মানসিক প্রতিবন্ধী দীর্ঘদিন ধরে এখানটায় শিকল বাঁধা অবস্থায় রয়েছে। আমরা বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলি এবং তাদেরকে সাজেশন দিই যে আমাদের মেদিনীপুরে একটি হোম আছে, সেখানটা যদি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় সেই মতন তারা দরখাস্ত করতে, এবং আর যদি তাদের চিকিৎসা ইত্যাদি দরকার প্রয়োজন হয় সেটা আমরা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করব। বা যদি ডিসেবিলিটি সার্টিফিকেট, মানসিক প্রতিবন্ধীদের সার্টিফিকেট, সেটা যদি প্রয়োজন হয় সেটাও আমরা ব্যবস্থা করবো, যার ফলে সে কিন্তু মানবিক পেনশন সে প্রত্যেক মাসে পেতে পারে। এই ব্যবস্থাটা আমরা করতে পারবো। সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেক মাসে তার জন্য জিআর এর ব্যবস্থা করা, বা রেশন কার্ডের থেকে যে খাদ্যটা পেতে পারে, যদিও তার আধার লিঙ্ক নেই, তবে খুব শীঘ্রই হয়তো আমাদের রাজনগর গ্রাম পঞ্চায়েতে এই আধার কেন্দ্র হতে পারে। তো সেখানটায় তার আধার লিঙ্কটা যাতে করা যায় রেশন কার্ডের সঙ্গে, আধার কার্ডটা তৈরি করে সেই ব্যবস্থাটা আমরা করব ইত্যাদি। এই ব্যবস্থাগুলোই আমরা আপাতত এখনো পর্যন্ত করতে পেরেছি, এবং আজকে এই উপস্থিত হয়ে আর কি আমরা তার জন্য কিছু সাহায্য তুলে দিলাম, কম্বল, তার সঙ্গে খাবার এবং বিছানার চাদর এবং তার শীত বস্ত্র, এসব আমরা তার হাতে, তার পরিবার পরিজনের হাতে তুলে দিলাম। এটা এই যে এতগুলো বছর ধরে আপনারই একদম এলাকার মধ্যে এই অবস্থাতে, এটা অমানবিক ভাবে, মানে এখন জানলেন কি কি ব্যবস্থা নিচ্ছেন, বা লোকাল পঞ্চায়েতকে একবারও আর জানায়নি আপনাকে? দেখুন, আমরা 4 মাসের মতো হলো বসেছি। বসার পরে সত্যি কথা বলতে আপনারা যখন আপনাদের পক্ষ থেকে ফোন করা হয়েছিল তখনও বলেছি বিষয়টা জানা নেই। তার পরবর্তীকালে এখানে মেম্বারদের দ্বারা আমরা খবরটা পেয়েছি। খবরটা পাওয়ার পর আজকে আমরা এসেছি। সঙ্গে আমাদের ছিলেন বিডিও অফিসের জয়েন্ট স্যার ছিলেন, বিডিও স্যার ছিলেন, হেলথ সেন্টারের দিদিমণিরা ছিলেন, রেশন দপ্তর ছিলেন, এবং আমার সঙ্গে আধিকারিক আমাদের মহাদেববাবু আছেন। এখানকার মেম্বাররা দুজনই আছে। আমরা সবাই এসে যেটা দেখলাম, সত্যি খারাপ লাগছে আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থাতে একটি ছেলে তার সারা যৌবনটাই একটা অন্ধকার কারাগারের মধ্যে কেটে গেল, চেনের মধ্যে দিয়ে। খুব কষ্ট পেয়েছি আমরা। এখানে জয়েন্ট সাহেবও বলেছেন বা আমরাও বলছি, ওনার পরিবারের পাশে আমরা আছি। যদি হোমে যেতে চান সেটা আমরা সর্বদা সহযোগিতা করব। তারপরেও গ্রাম পঞ্চায়েতগতভাবে যেটুকু করার দরকার, যেহেতু আমাদের নজরে এলো, এটা প্রতিটা মুহূর্তেই করবো, এটা আমরা আশা রাখি। এবং ওই যে জায়গাটা অপরিষ্কার দেখলেন, ওটা আমরা শীঘ্রই আমাদের যিনি অঞ্চলের সুইপারে কাজ করতে আসেন তাকে পাঠিয়ে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে ঝকঝকে করবো। অন্তত যে মানুষ বসবাস করার উপযোগী করে তুলতে হবে বলে মনে করেছি। চিকিৎসার ব্যবস্থা কি কি করা যেতে পারে আপনার? চিকিৎসার ব্যবস্থা বলতে গেলে যেটা আমরা শুনলাম, ওনার বাড়ির লোক যেটা বললেন, আপনারাও সেটা খবরে দেখিয়েছেন, ওর কাছে যে কোনো রকম চিকিৎসা করা সম্ভব নয়। সেই হিসেবে এখন সত্যি কথা বলতে আমাদের যে অ্যাসাইলামে না পাঠালে ওকে সুস্থ করা খুব মুশকিল। যদি পরিবারের লোক সাথ দেন, যদি তার পরিবার আমাদেরকে বলেন যে আমরা পাঠাতে রাজি আছি, তাহলে আমরা গ্রাম পঞ্চায়েতগতভাবে সর্বতভাবে সহযোগিতা করে অ্যাসাইলামে পাঠিয়ে সুস্থ করার চেষ্টা করব। দীর্ঘ কয়েক বছরের এই যে একটা পরিস্থিতি, আজ প্রশাসনের তরফে আপনার দুয়ারে তারা এলেন, একাধিক আশ্বাস, সমস্ত বিষয় নিয়ে কি বলবেন? আমরা আগে আগে থেকেই চাইছিলাম যে একটু কিছু সরকারি অনুদান পাক বা একটু চিকিৎসা ব্যবস্থা হোক। আমরা প্রথমে চেষ্টা করেছিলাম, চিকিৎসা ব্যবস্থা করেছিলাম, কিন্তু পুরো সম্পূর্ণ সুস্থ হয়নি ও। মানে অনেক ডাক্তার মানে কিছুটা হচ্ছে, তারপরে আর পুরোটা ভালোভাবে সুস্থ হচ্ছে না।
সেই কারণে তারপরে হয়তো এরকম ভাবে বাড়াবাড়ি হয়ে যেতে এরকম বাঁধা হয়েই থাকে। আমরা সেরকম জানাও ছিল না যে কোথায় যোগাযোগ করলে কিভাবে কি কি করা যাবে। এখানে দিদিমণিরা বলেছিলেন, কিন্তু ওকে নিয়ে যাওয়ার মতো আমাদের, ওকে নিয়ে গেলে অসুবিধা বা ও হাত চুট করে বেরিয়ে চলে যায়, সেই কারণে ওকে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এই বাড়িতে এসে কিছু ব্যবস্থা করা যায় কিভাবে, সেই জন্য আমরা মানে সংবাদ মাধ্যমে আমরা একটু করেছিলাম। আজকে ওনারা এলেন, মানে কতটা আশ্বস্ত হলেন? না, ভালো লাগলো, অনেকটাই একটু হলেও জোর পেয়েছেন তো? হ্যাঁ, জোর পেয়েছি।